বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা চিটাগাং বোর্ড 2025 সালের পদার্থবিজ্ঞানের এমসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা করব। আমার কাছে ক সেট প্রশ্ন রয়েছে, আমি ক সেট সমাধান করব। তোমাদের কাছে যে সেট রয়েছে তোমরা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো মিলিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন, মেয়েদের কোমল কণ্ঠের জন্য দায়ী কোনটি? সেটা হচ্ছে ভোকাল কর্ড। ঘ নম্বর, কোন প্রক্রিয়ায় শরীরের নির্দিষ্ট অঙ্গের ভেতরে তীব্র আলো ফেলা হয়? এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। একটি বস্তু নির্দিষ্ট দিকে সমত্বরণে গতিশীল হলে কি হবে? দেখো, সমত্বরণ কখন হয়? যখন বেগ বৃদ্ধি পায়। বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলা হয়, তাই না? ত্বরণ বলি। তাহলে কি হবে? এখানে সময়ের সাথে বেগ বাড়তে থাকবে। আর বস্তুটি অসমবেগে চলবে। দেখো, যদি সমবেগে যায় তাহলে তো ত্বরণ শূন্য হয়ে যাওয়ার কথা। ত্বরণ থাকে না, সমত্বরণ তো দূরের কথা, ত্বরণই থাকে না। ঠিক আছে, তাহলে এই বস্তুটা হবে অসমবেগে গতিশীল। তাহলে এটা অ্যান্সার হবে ক নম্বর। তারপরে দেখো, এটা 4 নম্বর প্রশ্নের আগে উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক থেকে আমাদের 4 এবং 5 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। 4 নম্বর, তাহলে দেখো এখানে বলছে পশ্চাৎ বেগের মান বের করতে। এখানে এটার মান মনে করো m1, এটার মান হচ্ছে m2, তো এটাকে আবার কেজিতে কনভার্ট করতে হবে। এটার মান কত? এটা হচ্ছে v2 এর মান। আর এখন আমাদের m1 এর v1 এর মান বের করতে হবে। তো আমরা জানি m1 v1 যোগ m2 v2। আর যেহেতু আদি বন্দুকের আদি বেগ 0, বুলেটেরও আদি বেগ 0, তার মানে m1 u1 যোগ m2 u2 এর মান 0 হয়ে গেল। এখানে আমাদের v1 এর মান বের করতে হবে। এখানে m1 v1 সমান কত হবে? মাইনাস m2 v2। এখান থেকে আমরা v1 সমান লিখতে পারি মাইনাস m2 v2 ভাগ হচ্ছে কত? এখানে m1 আর কি। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কত আসে দেখো। এখানে দেখো উপরে রয়েছে কত? m2 এর মান। m2 এর মান মানে কত? এখানে 100 দেওয়া আছে। দেখো, 100 কে আমাদের 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এটা কেজিতে কনভার্ট হয়ে যাবে। গুণ হচ্ছে v2 এর মান কত? v2 এর মান হচ্ছে 300 দেওয়া আছে, যে 300। আর ভাগ হচ্ছে m1 এর মান কত? 6 কেজি, এই 6। কত হলো? এই মানটা হলো 5। সেটাকে যদি জেনারেল মোডে নিই, নরমাল মোডে 8 2 দিয়ে হলো 5। এটা आंसर হবে 5 মিটার পার সেকেন্ড। পশ্চাৎ বেগ বলছে, তা এত হবে। এখন বুলেটের ত্বরণ কত ছিল? বুলেটটা তো থেমে গেছে, তাই না? কত সময় পরে থেমে গেছে? দেখো, 5 সেকেন্ড পরে এটা কিন্তু থেমে গেছে, এই যে। তাহলে এখানে ইসের মান বের করতে হবে। ইসের মান মন্দন কত ছিল? মন্দন কত হবে? এখানে বলছে কি যে বুলেট কি করলো? এত বেগে বের হয়ে এক টুকরো কাঠের মধ্যে প্রবেশ করে এত সেকেন্ড পরে থেমে গেছে। ঠিক আছে, কত সেকেন্ড পরে থেমে গেছে? 5 সেকেন্ড পরে কিন্তু থেমে গেছে। তো দেখো, আমরা যে সূত্রটা জানি, ত্বরণের সূত্র বা মন্দন, একই তো সূত্র। এর সমান কত? v মাইনাস ইউ ভাগ টি। তো এখানে যেহেতু থেমে গেছে, থেমে গেলে ভির মান কত হবে? 0 মাইনাস আদি বেগে, যে বেগে বের হয়েছে 300, যেটা 300 বেগে বের হলো, ভাগ হচ্ছে কত? সময় 5 সেকেন্ড। এই যে কত হয় দেখো, 60 হয়, মাইনাস 60 আসছে। কিন্তু যেহেতু পশ্চাৎ মন্দন বলেছে, মন্দনের ক্ষেত্রে মন্দন মানেই তো ঋণাত্মক একটা শব্দ, তাই এখানে মাইনাস হবে না, এটা आंसर হবে এই যে 60। তারপর দেখো 6 নাম্বার, নিচের কোন সম্পর্কটি সঠিক? সম্পর্ক হচ্ছে এটা, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। নিচের কোনটির চাপ বাড়ালে গলনাঙ্ক কমে? বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। তরলের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে? বাষ্পায়ন দ্রুত হয়। তারপরে দেখো, আপতন কোণ ও সংকট কোণের মান সমান হলে প্রতিসৃত রশ্মি ও বিভেদ তলের স্পর্শ মানে মধ্যবর্তী কোণ কত হবে? মধ্যবর্তী কোণ হবে কত? 0। মানে আপতন কোণ আর সংকট কোণের মান যদি সমান হয়, তাহলে প্রতিসৃত যে রশ্মিটা, ঠিক আছে, রশ্মিটা প্রতিসৃত হবে, এই রশ্মি এবং বিভেদ তলের মধ্যবর্তী কোনো কোণ হয় না, একই সাথে সাথে চলে যায়, এরকম হবে। দেখো, এই যে এরকম, একটু বোঝাই তোমাদের। যখন এরকম হয়, মনে করো এটা হচ্ছে সংকট কোণ। সংকট কোণ হলে এই যে আপতিত যে রশ্মিটা, এটা তো আপতিত রশ্মি, তাই না? এটা হচ্ছে আপতন কোণ। এই আপতন কোণ যদি সংকট কোণের সমান হয়ে যায়, তখন কি হবে? এই বিভেদ তল ঘেঁষে চলে যাবে, মানে প্রতিসরিত যে রশ্মিটা, এটা এদিকে চলে যাবে এই পাশে। তাহলে ওখানে সেই ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি এবং বিভেদ তল বরাবরই যাবে, তাহলে বিভেদ তলের সাথে তো 0 ডিগ্রি কোণ তৈরি করবে। যদি উপরের দিকে যায় তাহলে তো একটা কোণ হতো, কিন্তু ওই সোজাসুজি বিভেদ তলের উপর দিয়েই যদি যায় তাহলে তো কোনো কোণ তৈরি হবে না, তাহলে 0 হবে এখানে। নিচের তথ্যের আলোকে 10 এবং 11 নং প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে যে একটা ডাটা গুলো দেওয়া আছে, ঠিক আছে, আমাদের প্রতিবিম্বের দূরত্ব বের করতে হবে। প্রতিবিম্ব, তো প্রতিবিম্ব এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব কত? লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, দেখছো। আর এখানে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 15 সেন্টিমিটার। তো আমাদের এখন বিম্বের দূরত্ব বের করতে হবে। বিম্বের দূরত্বের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, 1/u
1/u যোগ কত 1/v সমান কত 1/f। তাহলে এখান থেকে আমরা কিসের মান বের করব? দেখো ভির মান, ভি সমান কত হবে 1/f মাইনাস 1/u, এটাকে ইনভার্স করে দিতে হবে, তাহলে মানটা পেয়ে যাবে। 1/f এর মান কত? আচ্ছা f এর মান কত দেখি আগে। 1 ভাগ হচ্ছে f, f এর মান কত 15, এই যে বিয়োগ করে দিলাম, বিয়োগ হচ্ছে 1 ভাগ কত 20, এই যে 20, এটাকে ইনভার্স করে দেবো দেখো, তাহলে মানটা চলে যাবে 60। অ্যানসার কত হবে 60 সেন্টিমিটার। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো, প্রতিবিম্বের আকৃতি কেমন হবে? ওই যে এখানে বস্তুর 3 গুণ হবে কিনা দেখো, m এর মান বের করতে হবে, সমান কত u ভাগ কত v, এখানে v ভাগ u হবে, সরি v ভাগ u হবে। ভির মান কত 60, আর এটা u এর সমান 15, এটা কাটাকাটি করলে কয়বার যায় 3 হবে, কত হবে 4 হবে না, সরি এখানে u এর মান হচ্ছে 20, তাহলে 60 ভাগ কত 20, কাটাকাটি করবো তাহলে কত হবে 20 যায় 60 এর মধ্যে 3 বার, তাহলে 3 গুণ হবে, এখানে 3 গুণ হবে। সমদর্শা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব কি দূরত্ব কত? দেখো সমদর্শা সম্পন্ন এই একটা তরঙ্গ মনে করো, সমদর্শা সম্পন্ন যদি হয় তাহলে কি হবে, এইখানে থাকা এ বিন্দু মনে করো আর এই বি বিন্দুতে থাকা এক কথা, তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটাকে বলে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত সমদশা, এটাও ল্যামডা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি সমদশা মানে ল্যামডার মান, এই যেটা। তারপর দেখো এখানে 13 নম্বর, এনপিএন ট্রানজিস্টর যে অংশ কারেন্ট প্রবেশ করে তার নাম কি? যার ভিতর দিয়ে কারেন্ট প্রবেশ করে তাকে বলা হয় কালেক্টর বলা হয়। 14 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের সীমা? 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, এটা ঠিক আছে। এটা এরপরে ধনাত্মক আধানে আহিত একটি বস্তুকে ভূমির সাথে সংযুক্ত করলে কি ঘটবে? সেটা নিস্তরিত হয়ে যাবে, কারণ সব আধান তো ভূমিতে চলে যাবে এই জন্য। তারপর দেখো নিচে তথ্যের আলোকে 16-17 প্রশ্ন উত্তর দিতে হবে এখানে। এটা এই বর্তনী তুল্য রোধ বের করতে হবে। দেখো তুল্য রোধ বের করার জন্য প্রথমে এই যে 15 আর এই 5, এটা আছে কত, এটা আছে সমান্তরাল শ্রেণীতে যুক্ত, তাহলে এদের তুল্য রোধ হবে 20। ওই 20 সাথে এটা আছে কিসে যুক্ত বলতো, সমান্তরালে যুক্ত। এই দেখো তো ওই যে এই 20 আর এই 20, দেখো 1 ভাগ কত 1 ভাগ হচ্ছে 20 যোগ কত হবে 1 ভাগ হচ্ছে আর 20, এটাকে ইনভার্স করে দিলাম, এই যে 10 হলো, 10 হচ্ছে এই পর্যন্ত তুল্য রোধ হলো, ঠিক আছে, এই যে 10। তো এখন এই 10 এর সাথে এটা যোগ হবে আর এটাও যোগ হয়ে যাবে, ঠিক আছে। এটা 10 যোগ কত এই প্রথম 25 আর তারপরে হচ্ছে নিচে 20, এই যে 20 কত হলো 55, তাহলে এটার তুল্য রোধ হবে এই 55। বর্তনী কত তড়িৎ প্রবাহিত হবে? তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে আমরা জানি ভি বাই কত ভি বাই আর, তাই না, ভি বাই আর জানি আর। তো এখানে ভির মান কত দেখো 120, আর আর এর মান তো এই যে 55, এটা তাহলে কত আসে দেখো 120 কে ভাগ করতে হবে 50, 120 ভাগ 55, এই যে মান আসে কত 2.18, 17 নম্বর শেষ। এরপর দেখো 18 নম্বর, 18তে বলছে যে অবতল দর্পণে রৈখিক বিবর্ধন এক পেতে হলে বস্তুকে কোথায় স্থাপন করতে হবে? বক্রতার কেন্দ্রে। আমরা যদি বক্রতার কেন্দ্রে এখানে একটা বস্তুকে স্থাপন করি, মনে করো এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে 2f, আমরা 2f এ যদি রাখি তাহলে কি হবে, সেটা এখানে দেখো রৈখিক বিবর্ধন 1 পাওয়া যাবে, কারণ এই সময় তোমার লক্ষ্য বস্তুর দূরত্ব যা হবে বিম্বের দূরত্ব সেম হবে, এই জন্য। তারপর দেখো বিকৃতির একক কোনটা? বিকৃতির কোনো একক নাই, বিকৃতি L/L সূত্র, উপরে L মনে করো এটার একক হচ্ছে মিটার, নিচেও সেম মিটার, তো একই জাতীয় দুইটি রাশির অনুপাত, তাই এর কোনো একক নেই, কাটাকাটি যাচ্ছে। যে কোনটি মৌলিক রাশি? যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল না। উদ্দীপন তীব্রতা একটা মৌলিক রাশি। একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে এত একক হলে আয়তনের শতকরা ত্রুটি কত হবে? এখানে আয়তনের শতকরা ত্রুটি কত হবে? এখানে ব্যাসার্ধ পরিমাপের এটা, তা আয়তনের শতকরা ত্রুটি কত হবে? ব্যাসার্ধ যেহেতু এখানে ব্যাসার্ধ পরিমাপে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে, দেখো এই যে 0.15%, এটা আমরা হিসাব করলে এই যেটা হবে 5.675, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তারপর 23 নম্বর, কোন তেজস্ক্রিয় মৌল এতটি তেজস্ক্রিয় পরমাণু আছে, মৌলটির অর্ধায়ু 1 বছর হলে 2 বছর পরে কতটি পরমাণু কি থাকবে, অবশিষ্ট থাকবে? এখানে অর্ধায়ু দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে আমাদের এটা একটা ম্যাথ আর কি, ম্যাথটা করতে হবে।
কিভাবে করব দেখো। এখানে এখানে ল্যামডা সমান কত হবে? ল্যামডা সমান হচ্ছে 0.693, আর এটাকে ভাগ করতে হবে অর্ধায়ু, তো 1 বছর, তো 1 বছর হলো 0.693, এটা হচ্ছে পার ইয়ার, তাই না? এটা তো এখন কতটুকু অবশিষ্ট থাকবে আর কি, অবশিষ্ট থাকবে, তো অবশিষ্ট থাকবে এটা সমান 1 বছর পরে কতটুকু অবশিষ্ট থাকবে, তাই না? তো মনে করো কতটুকু অবশিষ্ট থাকবে সেটা আমরা যেভাবে বের করতে পারি। দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এন অবশিষ্ট কতটুকু থাকবে, এন নট টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা এখন এই যে এন নট, দেখো এন নট হচ্ছে এই যে এই মানটা প্রথম যেটা ছিল 1, তারপর কত হচ্ছে 5টা জিরো, তাই না? 1 2 1 2 3, 5টা জিরো, গুণ হচ্ছে ই টু দি পাওয়ার, এই যে এইভাবে দিতে হবে, দেখো ই টু দি পাওয়ার দিতে হয় শিফট চেপে, এই যে লন আছে এটা দিতে হয় ই টু দি পাওয়ার, মাইনাস কত, এটা 0.693 গুণ হচ্ছে 82, ব্র্যাকেট ক্লোজ করে দাও। মানটা কত আসে, যেটা 25, প্রায় 25,000, তাই না? তাহলে এটা আছে, এটা হবে আনসার, কাছাকাছি যেটা সেটা আনসার। তারপর দেখো যান্ত্রিক ত্রুটি, এটা কি হবে, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। হ্যাঁ, শতকরা আকারও প্রকাশ করা, হ্যাঁ যান্ত্রিক ত্রুটি শতকরা আকারে প্রকাশ করা হয়, ভার্নিয়ার দ্রব্যকের সাথে গুণ করে পরিমাপ করে, না এটা ঠিক না। এখানে দেখো এখানে, তারপর দেখো এখানে তাড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে কোনটি তৈরি করা হয়, ট্রান্সফরমার তৈরি করা হয়। তো এটা ছিল 2025 সালের ফিজিক্সের প্রশ্ন, এমসিকিউ এর অ্যান্সার গুলো মিলায় তোমাদের কার কতগুলো হলো একটু কমেন্টে জানিয়ে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।